নমস্কার, আমি প্রিয়তা। শুরু করছি উত্তরের সংবাদ। প্রথমেই আজকের বিশেষ সংবাদ। এনজিপি থানা প্রাঙ্গণে রেলের কোয়ার্টারে এনজিওর আড়ালে চলছিল খাটাল ব্যবসা। সংবাদ মাধ্যমের থেকে খোঁজ খবর নিতেই উধাও এনজিও লাগানো বোর্ড। সহায়ক মূল্যে রাজ্য সরকারের কাছে ধান বিক্রি শুরু করলেন জলপাইগুড়ি সদর ব্লকের কৃষকেরা। আজ সদর ব্লকের চরকডাঙ্গিতে ধান বিক্রয়ের এই ক্যাম্প অনুষ্ঠিত হলো। সোমবার মালদায় এলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি হেলিকপ্টার করে বিকেল 3:15 নাগাদ মালদায় পৌঁছন। মালদা শহরের যুব আবাস সংলগ্ন ময়দানে তৈরি হেলিপ্যাডে মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার অবতরণ করে। এরপর তিনি হেলিকপ্টার থেকে নেমে পুরাতন মালদার মঙ্গলবাড়ি মহানন্দা ভবনের উদ্দেশ্যে রওনা দেন। রওনা দেবার প্রাক্কালে মুখ্যমন্ত্রী সংবাদ মাধ্যমকে কি জানালেন, আসুন শুনে নিই। আপনারা দেখেছেন 54 দিন থেকে 60 দিনের মধ্যে আমরা ফাঁসি অর্ডার করেই দিয়েছি, কিন্তু আমি জানি না এটা একটা সিরিয়াস কেস এবং এটা নিয়ে ফাঁসি দাবি আমাদের সবার ছিল। সেক্ষেত্রে বিচারের রায় নিয়ে আমি আমার কথা বলতে পারি। আমরা এটাই বলেছিলাম, আমাদের হাতে কেসটা থাকলে আমরা কিন্তু অনেক দিন আগেই ফাঁসির অর্ডার দিয়ে দিতে পারতাম, ফাঁসির অর্ডার করে দিতে পারতাম। আমি জানি না কিভাবে লড়াই করেছেন, কি করেছেন, কি যুক্তি, আপনারা তো লয়াররা জানেন। সুতরাং ডিটেলসটা তো আমি জানি না, ডিটেলসটা তো সিবিআই করছে এবং আমাদের হাত থেকে তো কেসটা ইচ্ছা করে কেড়ে নিয়ে চলে গেল। আমরা তো বলেছিলাম আমরা যদি করতে না পারি তাহলে আপনারা সিবিআইকে দিন, আমার কোনো আপত্তি নেই, কারণ আমরা চাই বিচার হোক। এই নরক বিচারদের চরমতম শাস্তি হওয়া উচিত। দিদি সিবিআই তদন্তে কি কোনো ত্রুটি রয়েছে? আমি এসব বলতে পারবো না, কিন্তু আমি এখনো আপনিও লয়ার, আমিও অ্যাজ এ লয়ার আমি এ কথা বলছি যে আমি তো ডিটেলস কাগজপত্র দেখিনি, বাট আই এম নট স্যাটিসফাইড, কারণ আমি ফাঁসি হলে অন্তত মনকে সান্ত্বনা দিতে পারবো। আগামীকাল থেকে জলপাইগুড়িতে শুরু হতে চলেছে বইমেলা। আয়োজক স্টুডেন্টস হেলথ হোম। থাকছে বিভিন্ন প্রকাশনীর বইয়ের স্টল। তবে এবছর জলপাইগুড়ির এই বইমেলায় থাকছে না বাংলাদেশের কোনো প্রকাশনীর বইয়ের স্টল। আগামীকাল থেকে জলপাইগুড়ি স্টুডেন্টস হেলথ হোমের উদ্যোগে শুরু হতে চলেছে বইমেলা। আর এই বইমেলা এবার বাংলাদেশের কোনো স্টল থাকছে না, এমনটাই জানিয়েছেন উদ্যোক্তারা। প্রায় 70টিরও বেশি স্টল থাকছে বিভিন্ন প্রকাশনীর বইও। আগামীকাল একটি শোভাযাত্রার মাধ্যমে এই বইমেলার সূচনা করা হবে। আর আজ তাই শেষ পর্যায়ের কাজ চলছে। আগামীকাল থেকে শুরু হয়ে 27শে জানুয়ারি পর্যন্ত চলবে বইমেলা। বইমেলা কবে থেকে শুরু হচ্ছে? বইমেলা 21শে জানুয়ারি 2025 থেকে শুরু হচ্ছে এবং শেষ হবে হচ্ছে 27শে জানুয়ারি 2025। আগামীকাল একটা মিছিল হবে সকাল দুপুর 3টে থেকে 4টা। মিছিলের পরে উদ্বোধন হবে। উদ্বোধনী অনুষ্ঠানে উদ্বোধন করতে আসছেন হচ্ছে ধনিরাম টোটো এবং পবিত্র গোস্বামী। এই বছর কতগুলো স্টল বসছে আপনাদের এই বইমেলায়? বইমেলায় তো আমাদের স্টল আছে তো 70টার একটু কম বেশি আর কি। বিশেষ কোনো বই থাকছে যে এই মেলাতে? হ্যাঁ, বিশেষ বই তো একাধিক বিশেষ বই থাকবে। তাও এমন এবছর যেমন ধরুন চিকরাশির একটা পাবলিকেশন আছে, চিকরাশি 17, সেই পাবলিকেশনও যেরকম থাকবে তেমনি এখানে মৃগাঙ্ক ভট্টাচার্যের নতুন বই, সমরেশ মজুমদারের কোনো বই থাকছে? সমরেশ মজুমদারের বই নিয়ে একাধিক দোকান থাকবে। ডুয়ার্সকে নিয়ে কোনো বই লেখা? ডুয়ার্সের উপরে বই থাকবে। এখন ডুয়ার্সের নিজের স্টলই থাকছে এখানটায়। নতুন এখন ডুয়ার্সের স্টল থাকছে, পত্রভারতীর স্টল থাকছে। বাংলাদেশের লেখকের তো বইয়ের এবার তো পাচ্ছে না, বাংলাদেশের স্টল নেই, কিন্তু মেলা খুঁজলে বাংলাদেশের লেখকের লেখা 2-1টি বই অবশ্যই পাওয়া যাবে। বাংলাদেশের স্টল থাকছে না এবছর? বাংলাদেশের স্টল থাকছে না অনিবার্য কারণে। আপনার নাম স্যার? আমার নাম প্রশান্ত নাথ চৌধুরী। আমি মেলা কমিটির একজন বরিষ্ঠ সদস্য। রাজ্য সরকারের দেওয়া নিয়ম ও নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করতে হবে। জলপাইগুড়ি সদর মহকুমার অঙ্গনওয়াড়িগুলিকে নিয়ে অনুষ্ঠিত রিভিউ বৈঠকে এমনটাই জানালেন সদর মহকুমা শাসক তমজিৎ চক্রবর্তী।
আজ জলপাইগুড়ি জেলা শাসক দপ্তরে আরটিসি হলে এই মিটিং অনুষ্ঠিত হয়। সদর মহকুমা শাসক ছাড়াও উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকেরা। সংবাদ মাধ্যমে এসডিও তমজিৎ চক্রবর্তী বলেন, মহকুমায় মোট 1653টি অঙ্গনওয়াড়ি রয়েছে। রাজ্য সরকারের দেওয়া সমস্ত নিয়ম ও নির্দেশ মেনে চলতে হবে প্রত্যেকটি অঙ্গনওয়াড়িকে। আর্লি এডুকেশন প্রত্যেকটি অঙ্গনওয়াড়িতে শিশুদের যথেষ্ট ভালোই চলছে। অঙ্গনওয়াড়িগুলি যাতে আরো ভালো করে এটিকে রূপায়িত করতে পারে তা দেখতে বলা হয়েছে। আমাদের মহকুমার সমস্ত অঙ্গনওয়াড়ির হাল হকিকত জানবার জন্য আমরা বসেছি। আমরা প্রত্যেক মাসে এই রিভিউটা করব। আমরা বেসিক্যালি আমাদের 1653খানা অঙ্গনওয়াড়ি রয়েছে গোটা মহকুমায়। বেশ ভালো চলছে সমস্ত অঙ্গনওয়াড়ি। যেখানে যেখানে আমাদের উন্নতির স্কোপ রয়েছে সেগুলো নিয়ে আলোচনা হচ্ছে এবং সকলকে কঠোরভাবে বলে দেওয়া হচ্ছে যেন সরকার প্রবর্তিত যে নিয়মাবলী রয়েছে, মাননীয় মুখ্যমন্ত্রী যে নিয়ম এবং নির্দেশ আমাদের দিয়েছেন সেটাকে অক্ষরে অক্ষরে পালন করতে হবে, সেটা বলে দেওয়া হচ্ছে। কি কি সমস্যা রয়েছে এখন অঙ্গনওয়াড়িগুলোতে? সমস্যা বলতে অ্যাকচুয়ালি আমি সমস্যাকে কখনোই সমস্যা হিসেবে দেখি না। সমস্যা বলতে আমার মনে হয় সুযোগ, এবং সুযোগ যেটা এই মুহূর্তে রয়েছে, আমাদের এখানে প্রচুর শিশু রয়েছে যারা খুব ভালো কাজ করছে। আপনারা দেখেছেন এর আগেও আমরা বিভিন্ন অঙ্গনওয়াড়িতে গেছি, খুব ভালো ইসিসি হচ্ছে, ওদের আর্লি যে এডুকেশনের ব্যাপারটা রয়েছে খুব ভালো মতন ওরা নিতে পারছে। সুতরাং আমরা চাইছি যে আরও ভালো করে যাতে ওটাকে রূপায়িত করা যায়, যেভাবে রাজ্য সরকার চাইছেন আমাদের জলপাইগুড়ি মহকুমার প্রত্যেকটি অঙ্গনওয়াড়ি যাতে সেই সুযোগটা পায়, এটাই বলেছি। সাহেব, অনেকেই দেখা যাচ্ছে যে পোষণ ট্র্যাকারে নিয়মিত তথ্য আপলোড করছে না, সেক্ষেত্রে একটা মনিটরিংয়ের সমস্যা হচ্ছে। ওটা আমরা খতিয়ে দেখছি, ওটা সিডিপিও সাহেবরাও রয়েছেন, ওটা আমরা নিশ্চয়ই we will ensure that this is done. এনজিওর আড়ালে এনজিপির রেলের সরকারি কোয়ার্টারে চলছিল খাটালের ব্যবসা। খোঁজ খবর নিতেই উধাও হয়ে গেল এনজিও নামাঙ্কিত বোর্ডটি। এনজিপি থানা প্রাঙ্গণে রেলের কোয়ার্টার দখল করে দীর্ঘদিন ধরে এনজিওর বোর্ড লাগিয়ে তার আড়ালে চলছিল খাটালের ব্যবসা। খোঁজ খবর নিতেই রাতারাতি কোথায় উধাও হয়ে গেল এনজিও লাগানো বোর্ডটি। তালা পড়ল রেলের কোয়ার্টারে। গত শনিবার রেলের কোয়ার্টার দখল করে তার পেছন দরজা দিয়ে চলছে খাটালের ব্যবসা। এমন খবর সংবাদ মাধ্যমের কর্মীদের কাছে আসতেই তারা খোঁজ খবর নিতে শুরু করে। সমস্ত বিষয়টি ক্যামেরাবন্দিও করা হয়। তারপরই কথা বলার চেষ্টা করা হয় এনজিওর বোর্ডে থাকা কিছু ফোন নম্বরের কর্মকর্তাদের সাথে। তবে কেউ সঠিকভাবে কথা বলতে না চাইলে কথা বলার চেষ্টা করা হয় এনজিওর আরেক সদস্য, যিনি খাটাল খুলে ব্যবসা করছেন। তিনি জানান, তিনি এনজিওর একজন একনিষ্ঠ কর্মী। এনজিওর অনুমতি নিয়ে তিনি এই খাটাল চালাচ্ছেন। তবে থানা প্রাঙ্গণ, বিশেষ করে লোকালয়ে কিভাবে খাটাল চালানো হচ্ছে তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে বিভিন্ন মহলে। ঘটনার কথা জানাজানি হতেই সোমবারের চিত্রটা মিলল ঠিক উল্টো। দেখা গেল কোয়ার্টারের সামনে ও পিছনের গেটে ঝুলছে তালা। উধাও এনজিও লাগানো বোর্ডটি। ফোনে যোগাযোগ করেও মেলেনি সদুত্তর। তবে সমস্ত বিষয়টি জানানো হয়েছে রেলের এডিআরএমকে অজয় সিংহকে। তিনি ক্যামেরার সামনে কিছু না বললেও সমস্ত বিষয় খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন। রেলের জমিতে যে খাটাল করে যাচ্ছে না, রেলের মানুষ রেলের জায়গায় আমি বান্ধি না, আমার ভিতরে ঘর, আমি ওখানে ভিতরেই থাকি। ঠান্ডার দিন বাইরেটারে রোদ্দুরে বাঁধতে দিই, এটাই। এনজিও তো আমরা জানেন না যে আপনি যে ব্যবহার করছেন ঘরটা? হ্যাঁ জানে, সব জানে। মানে খাটালের কাজে ব্যবহার করছেন এনজিও? খাটালের কাজে যে আমার গরুর কুটি থাকে। টাকা দেন এনজিও কোনো? কোনো টাকা দেন। এনজিও আপনি কি এনজিওর সাথে যুক্ত আছেন? এনজিওর সাথে? হ্যাঁ যুক্ত আছেন। আচ্ছা, আপনি কি সদস্য? হ্যাঁ। আচ্ছা, মানে সদস্যর হয়ে মানে আপনি এই মানে ফায়দা নিচ্ছেন, তাই তো? না না, আমি কোনো ফায়দা নিচ্ছি না। আমার এখানে কোনো কাজই নেই। ওদের বাসনপত্র আছে, চুরি কয়বার হয়েছে। ওদের মানে কি আপনাদের? মানে ওটা এনজিও যেটা আপনার? এনজিও আমার না, ওদের সাথে আমি আসি যাই, আমিও যাই বাচ্চাদের খাওয়াতে। ঠিক ঠিক। আপনার নামটা কি বলছিলেন? অশোক সরকার। রবিবার বিকেলে গরুমারার গড়াতি ক্যাম্পে কুনকি হাতির আক্রমণে মৃত্যু হলো এক পাতাওয়ালার। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম মাধো খেরিয়া, বয়স 40, বাড়ি মূর্তির বনবস্তি এলাকায়। জানা গিয়েছে ওই দিন বিকেলে গরুমারার গড়াতি ক্যাম্পের কাছে ওই পাতাওয়ালা হাতিদের স্নান করাচ্ছিলেন। সেই সময় মানিক নামে কুনকি হাতি তাকে আহত করে। তাড়াতাড়ি অন্য মাহুতেরা আহত ওই পাতাওয়ালাকে উদ্ধার করে সন্ধ্যা নাগাদ চালসার মঙ্গলবাড়ি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসে। তবে কর্তব্যরত চিকিৎসকেরা ওই পাতাওয়ালাকে মৃত বলে ঘোষণা করেন। গরুমারার আধিকারিকেরা জানিয়েছেন, খুবই দুঃখজনক ঘটনা। গড়াতি ক্যাম্পের কাছে হাতিদের জন্য ঘাস কাটতে গিয়ে কুনকি হাতির আক্রমণে মৃত্যু হয়েছে এক পাতাওয়ালার। মেটেলি পুলিশ মৃতদেহ উদ্ধার করে আজ ময়না তদন্তের জন্য মৃতদেহ জলপাইগুড়িতে পাঠাবে বলে জানিয়েছে।
জলপাইগুড়ি বেগম ফয়জলনেসা বালিকা বিদ্যালয়ে প্ল্যাটিনাম জুবলি উপলক্ষে দুদিন ব্যাপী অনুষ্ঠানের গতকাল অর্থাৎ রবিবার ছিল শেষ দিন। উল্লেখ্য 18 এবং 19 জানুয়ারি জলপাইগুড়ি আর্ট গ্যালারিতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। 18 জানুয়ারি শনিবার ছিল বিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠান এবং গতকাল ছিল বহিরাগত শিল্পীদের সঙ্গীতানুষ্ঠান। সঙ্গীত পরিবেশন করেন শিল্পী শর্মিতা দত্ত, প্রণয় মজুমদার এবং অর্পিতা দাস। উৎসব কমিটির যুগ্ম সম্পাদিকা মিমি রায় জানান, বিদ্যালয়ের প্ল্যাটিনাম জয়ন্তী 1 জানুয়ারি 2024 থেকে এই উৎসব শুরু হয়েছে। সারা বছর ধরে বিভিন্ন অনুষ্ঠান হয়েছে, তারই অঙ্গ হিসেবে শনিবার সংবর্ধনা জ্ঞাপন, সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরস্কার বিতরণী এবং গতকাল ছিল বহিরাগত শিল্পীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানের শেষ পর্বে আমরা এসে গিয়েছি গতকাল এবং আজকে দুদিন আমাদের এই সমাপ্তি অনুষ্ঠানটা চলছে। গতকাল আমাদের স্কুলের নিজস্ব প্রোগ্রাম ছিল, সেখানে বিভিন্ন জনকে সংবর্ধনা দেয়া, পুরস্কৃত করা, বিদ্যালয়ের ছাত্রীদের বিভিন্ন অনুষ্ঠান ছিল, সেই সঙ্গে একজন বহিরাগত নৃত্যশিল্পীর অনুষ্ঠানও ছিল। তার নাম ডক্টর অমৃতা সেনগুপ্ত দত্ত। আর আজ 3 জন বাইরের শিল্পী, সঙ্গীত শিল্পী 3 জনেই, তারা আজকে তাদের সঙ্গীতানুষ্ঠান আমাদের এখানে পরিবেশন করছেন। প্রথমজন অর্পিতা দাস, তিনি সমস্ত লোকগান গেয়ে আমাদের মাতিয়ে দিয়েছেন এখানে সবাইকে। আর এই মুহূর্তে প্রণয় মজুমদার উনি গাইছেন এবং এরপরে শর্মিতা দত্ত, তার গান এখনও বাকি, তার গান আমরা শুনব। এবং 1 জানুয়ারি 2024-এ এই 75 বছরের অনুষ্ঠান শুরু হয়েছিল। প্রথম দিন আমরা একটি বর্ণাঢ্য শোভাযাত্রা করে অনুষ্ঠানের সূচনা করি। তারপর সারা বছর আমরা ছোট ছোট বিভিন্ন প্রোগ্রাম করেছিলাম, তার মধ্যে আমাদের বার্ষিক ক্রীড়ানুষ্ঠান এবার আমরা একটু বড় করে করেছিলাম, আর রক্তদান শিবির করেছি আমরা সামাজিক দিকের কথা ভেবে। তারপরে আমরা বিভিন্ন স্কুলের মধ্যে একটা আন্তঃবিদ্যালয় প্রতিযোগিতা করেছিলাম, আর এটা আমাদের সমাপন অনুষ্ঠান। এক নাবালককে যৌন নির্যাতনের অভিযোগে অভিযুক্তকে আরো 20 বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিল জলপাইগুড়ির বিশেষ পক্সো আদালত। এদিন এই তথ্য জানিয়ে জলপাইগুড়ি পক্সো আদালতের সহকারী সরকারি আইনজীবী দেবাশিস দত্ত বলেন, ঘটনাটি গত 29/10/2019 তারিখের রাজগঞ্জ থানা এলাকার। কালীপুজোর প্যান্ডেলে শিশুটি খেলা করছিল। অভিযুক্ত যুবক তাকে সাইকেলে করে চা বাগানে নিয়ে যায় ও শারীরিক নির্যাতন করে। পরে সেখানে তাকে ফেলে রেখে পালিয়ে যায় অভিযুক্ত। শিশুটি পরিবারকে ঘটনার বিষয়ে জানালে ওই দিনই রাজগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন পরিবারের সদস্যরা। অভিযোগের ভিত্তিতে পুলিশ মামলা দায়ের করে তদন্ত শুরু করে। এদিন শুনানির পর বিচারক রিন্টু সুর অভিযুক্তকে 20 বছরের সশ্রম কারাদণ্ড ও 50,000 টাকা জরিমানার নির্দেশ দেন। অনাদায়ে আরো 1 মাসের জেল ও ভিকটিমকে 4 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার জন্য জেলা লিগ্যাল সার্ভিস অথরিটিকে নির্দেশ দেওয়া হয়েছে। আজকে অ্যাডিশনাল সেকেন্ড কোর্টের পক্সো কোর্টের মাননীয় বিচারপতি শ্রী রিন্টু সুর মহাশয় আজকে একটি ব্যতিক্রমী রায় দিয়েছেন। এটা হচ্ছে রাজগঞ্জ থানার কেস। 29/10/2019 তারিখের ঘটনা। সেদিনকাই অভিযোগ দায়ের হয়। ভিকটিম এখানে একটি বয়, তার বয়স হচ্ছে 6 বছর ছিল ঘটনার সময়। সে ওই কালী পুজোর প্যান্ডেল তৈরি হচ্ছিল, সেই প্যান্ডেলের সামনে সে খেলছিল। আসামি, তার বয়স তখন ছিল 21 বছর। সে ওই প্যান্ডেলের সামনে দাঁড়িয়েছিল। তো আসামি ওই ছেলেটিকে ঘুরতে যাওয়ার নাম করে সাইকেলে করে সেই চা বাগানের ভেতরে নিয়ে যায় এবং সাইকেলের ভেতরে চা বাগানের ভেতরে নিয়ে গিয়ে ছেলেটির প্যান্ট, ছেলেটির অ্যানালে সে শারীরিক সম্পর্ক করে এবং এর ফলে ছেলেটির সেখান থেকে প্রচণ্ড ব্লিডিং শুরু হয় এবং ছেলেটি কাঁদতে কাঁদতে বাড়িতে ফিরে আসার সময় তার বাবার সঙ্গে রাস্তায় দেখা হয়। বাবাকে সে সমস্ত ঘটনা খুলে বলে এবং তারপর বাড়িতে যায়। বাড়িতে গিয়ে তার মাও ইনজুরিটা দেখে এবং তাকে সঙ্গে সঙ্গে জলপাইগুড়ি হাসপাতালে নিয়ে এসে এবং ডাক্তাররা ছেলেটিকে পরীক্ষা করে সঙ্গে সঙ্গে তাকে থানায় পাঠিয়ে দেয় এবং ভদ্রলোক সেদিনকাই রাজগঞ্জ থানায় অভিযোগ দায়ের করে। এই কেসে পুলিশ সঠিক সময় তদন্ত করে চার্জশিট সাবমিট করে এবং সেকশন 6 ধারাতে চার্জ গঠন হয়। চার্জ গঠন হওয়ার পরে এই কেসে সরকার পক্ষ থেকে টোটাল 8 জন সাক্ষী তাদের সাক্ষ্য প্রদান করে এবং সাক্ষ্য প্রদান করার পর উভয় পক্ষে সওয়াল জবাব হওয়ার পরে আজকে মহামান্য আদালত এই আসামিকে 20 বছরের সশ্রম কারাদণ্ড, 50,000 টাকা জরিমানা, অনাদায়ে 1 মাসের কারাদণ্ড এবং ভিকটিম বয়কে
ক্ষতিপূরণ 4 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার জন্য ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটিকে অর্ডার করেছেন। কদিনের মধ্যে এটি ঘোষণা হলো? এটা 2019 সালের কেস, তারপরে 2020-21 লকডাউনের জন্য সাময়িক কোর্ট কাজে কিছুটা বিলম্ব হয়েছে, তারপরে আবার কোর্টটা স্বাভাবিক হওয়ার পর আবার সাক্ষী শুরু হয়। সিকিমের হ্রদ বিপর্যয়ের পর গত বছর শীতের পর এবছরও জলপাইগুড়ির তিস্তা গজলডোবায় পরিযায়ী পাখির সংখ্যা কম, এমনটাই দাবি জানালো বার্ড ওয়াচার সোসাইটির সদস্যরা। 4 থেকে 19 জানুয়ারি এশিয়ান ওয়াটার বার্ড সেন্সাস হয় জলপাইগুড়ি জেলার তিস্তা, গজলডোবা, ফুলবাড়ি সহ জলপাইগুড়ির আরও কয়েকটি জায়গায়। বার্ড ওয়াচার সোসাইটির সভাপতি বিশ্বপ্রিয় রাউত এবং সদস্য মৌসুমী দত্ত বলেন, সিকিমের হ্রদ বিপর্যয়ের জেরে এবারও গজলডোবায় অনেক পাখি আসেনি বলে আক্ষেপ জলপাইগুড়ির পাখি প্রেমীদের। এখানে ঠান্ডা পড়লে খাবারের স্বল্পতা দেখা যায়, তখন ওরা খাবারের খোঁজে অন্যান্য জায়গায় যেখানে একটু ঠান্ডাটা কম সেসব জায়গায় আসে। সেইটা তাদেরই আমরা মাইগ্রেটরি বার্ড বলি, যেহেতু তারা এই শীতকালটাই আমাদের এখানে দেখা যায়, অন্য সময় দেখা যায় না। এই পাখিগুলো কিন্তু আমাদের এখানে বিভিন্ন জলাশয়ে দেখা যায়, কোথাও কম কোথাও বেশি। মূলত কি পাখি কয়েকটা নাম যদি বলেন দেখা মেলে বিদেশি পাখির? বা ক্রেস্টেড পোচার্ড, গাদোয়াল, ইউরেশিয়ান উইজিয়ন, নর্দার্ন পিনটেল, বিভিন্ন ল্যাপিং, গ্রে-হেডেড ল্যাপিং, ইয়েলো হোয়াইটের ল্যাপিং, এ সমস্ত অনেক রকম পাখি এখানে থাকে। কখনো কখনো আমরা যেমন দেখি কিছু কিছু লোন পাখিও চলে আসে, যেমন একবার গজলডোবায় এসেছিল বিন গুস, তারপরে লেসার হোয়াইট ফ্রন্টেড গুস, এগুলো কখনো কখনো দেখা যায়, এগুলো সবসময় দেখা যায় না। আমরা মানে পুরো শীতকালটাই খোঁজে থাকি যে কোনো নতুন কোনো পাখি এলো কিনা, যেমন অনেক বছর আগে এসেছিল গজলডোবায় লং টেল ডাক, এরকম কিছু আসে কিনা সেগুলোর খোঁজে আমরা থাকি। গজলডোবায় বলছেন এবার কম এসছে, এবার গজলডোবায় গত বছর থেকেই কম আসছে। 4 অক্টোবর যে বন্যা হয়েছিল সিকিমের, যে একটা সিকিমের সমস্ত মানে এতে কি হয়েছিল, এখানকার মানে জল প্রকৃতিটাও নষ্ট হয়ে গেছিল এবং জলও নষ্ট হয়ে গেছিল, যেহেতু ওখান থেকে সমস্ত রকম তেল থেকে শুরু করে সবকিছু ভেসে এসেছিল এখানটাতে। সেই জন্যই হয়তো বা পাখির সংখ্যা তারপরের বছর থেকে 2024 থেকে আমরা অনেক কম দেখছি গজলডোবায়। আপনার নাম আর এসছেন কোন সংস্থা থেকে আপনারা? আমার নাম মৌসুমী দত্ত, আমি বার্ড ওয়াচার সোসাইটি থেকে এসেছি। আরও আছে আমাদের সঙ্গে অক্টোপিকের এসছে, ঐরাবতের এসছে। এটা একটা অ্যানুয়াল ইভেন্ট বলতে এশিয়ান ওয়াটারফল সেন্সাসের প্রোগ্রামের অন্তর্গত যে বিভিন্ন ওয়েটল্যান্ডসগুলো আমাদের উত্তরবঙ্গে আছে সেগুলোকে জানুয়ারি মাস মেইনলি এবং ফেব্রুয়ারি অবধি এটাকে এনুমারেট করা হয় যে কি ধরনের মাইগ্রেটরি ডাকস এবং ওয়েডার্স আসছে। সেটার আন্ডারেই এবছর আমরা আজকে 19 জানুয়ারি গজলডোবাতে ওয়াইল্ড লাইফ আমাদের অ্যানুয়াল ওয়াটারফল সেন্সাসটা করছি, যেটা এশিয়ান ওয়াটারফল কাউন্টের অন্তর্গত। আপনারা কোন সংস্থা থেকে এসেছেন? আমাদের সংস্থার নাম হচ্ছে বার্ড ওয়াচার সোসাইটি। এটা একটা প্যান বেঙ্গল অর্গানাইজেশন এবং আমাদের পশ্চিমবঙ্গে বিভিন্ন প্রান্তে আমাদের মেম্বার্সরা ছড়িয়ে রয়েছেন। তারা বিভিন্ন এই ওয়াটারফাউল সেন্সাস প্রোগ্রামে অংশগ্রহণ করছেন। বিভিন্ন যে ওয়াটার বডিগুলো আছে ওয়েস্ট বেঙ্গলে সেগুলোর এনিমারেশন করা হচ্ছে। আপনাদের কি মনে হচ্ছে গজলডোবায় মানে পাখির অবস্থা কিরকম এখন, মানে মাইগ্রেটরি বার্ড যেটা বললেন আপনারা, এটার অবস্থা এখন কিরকম? দেখুন, এটা আপনারা সবাই জানেন যে গত বছর সিকিমের তিস্তাতে একটা বড় ধরনের ফ্লাড হওয়ার কারণে আমাদের এই গজলডোবা ব্যারেজের যে ক্যাচমেন্ট এরিয়াগুলো আছে সেখানে প্রচুর পরিমাণে সিল্টেশন হয়। সেই সিল্টেশন হওয়াতে এখানকার যে জু প্ল্যাঙ্কটন এবং ফাইটো প্ল্যাঙ্কটনগুলো আছে সেগুলো খুব ব্যাডলি এফেক্টেড। সুতরাং ডাকসরা যারা স্ট্যাগনেন্ট ওয়াটারগুলোকে প্রেফার করে, মেনলি পোচার্ডস, তাদের সংখ্যাটা গজলডোবাতে রিলেটিভলি কম গত বছর এবং এবছর 2 বছর। যেরকম মানে এই পপুলেশনটার আমাদের ধারণা যে একটা বড় সংখ্যা ফুলবাড়িতে স্পিল ওভার করেছে, কিছু পপুলেশন বাংলাদেশের দিকে চলে গেছে। গজলডোবাতে অন্যান্য বছর আমরা যতটা সংখ্যায় এই ধরনের ডাকস এবং ওয়েডার্স পাই, এবছর সংখ্যাটা অপেক্ষাকৃত অনেকটাই কম। মোটামুটি কি পেলেন? এখানে মূলত হচ্ছে গাদোয়াল, রেড ক্রেস্টেড পোচার্ড, টাফটেড ডাক, উইজিয়ান,
কিছু কমন টিল, এটা বাদ দিয়ে গ্রেট ক্রেস্টেড গ্রিব আছে, নর্দার্ন ল্যাপউইং আছে, গ্রে হেডেড ল্যাপউইং আছে, ব্ল্যাক ইয়ার্ড গ্রিব আছে, প্লাস আমাদের যেটা খুব উত্তরবঙ্গে কমন রাডিশেল ডাক বা চোখাচোখি যেটাকে আমরা বাংলায় বলি, সেটা যথেষ্ট পরিমাণে রয়েছে এখানে। এবার নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সঙ্গে থাকুন, ফিরে আসছি একটু পরে। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। জলপাইগুড়ি পাহাড়পুর মোড়ের ওপর পেট্রোল পাম্পের পাশে রাজভবন এক এক্সক্লুসিভ বা তুলনাহীন ভবন, এই জন্য যে এই ভবনের ভেতরে যাওয়ার পর আপনাদের আবদ্ধ মনে হবে না। চারিদিকে বড় বড় কাঁচের জানালা থেকে দূরের পাহাড়, সবুজ মাঠ, গাছ, দিঘির জলের পদ্ম, নানা জাতের পাখি দেখতে পাবেন। থাকছে পার্কিং এর বিশেষ সুবিধে। তাই আপনাদের ছেলে মেয়েদের বিয়ে দিতে অবশ্যই ভাবতে হবে রাজভবনের কথা, যেখানে বিয়ে হবে রাজকীয় ভাবে। এছাড়া কনফারেন্স, মিটিং, গেস্ট রুম, অন্নপ্রাশন বা অন্যান্য সামাজিক ক্রিয়ার জন্য উপযুক্ত জায়গা এই রাজভবন। উত্তরে শীতের দাপট অব্যাহত। সোমবার ঘন কুয়াশার চাদরে মোড়া থাকলো জলপাইগুড়ি। গত কয়েকদিনে শীতের দাপটে ঠান্ডায় জুবুথুবু জেলাবাসী। কুয়াশার কারণে লাইট জ্বালিয়ে যানবাহন ধীর গতিতে চলাচল করছে। রাস্তায় লোকজন অনেকটাই কম। ঠান্ডার কারণে সকালের দিকে দোকানপাট অনেক দেরি করে খুলছে, সন্ধ্যার পর তাড়াতাড়ি বন্ধ হয়ে যাচ্ছে। তবে বেলা বাড়ার সাথে সাথে দুপুরের দিকে রোদের দেখা মিললেও বিকেলের পর ফের ঠান্ডা অনুভূত হচ্ছে। গতকাল রবিবার জলপাইগুড়ির সর্বনিম্ন তাপমাত্রা ছিল 9.5 ডিগ্রি সেলসিয়াস। অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল ক্রান্তি ব্লকের মহুয়াতলা ঝাড়মাঝ গ্রামে। এদিন ভোর রাতে অগ্নিকাণ্ডের জেরে ঘরের দামি আসবাবপত্র পুড়ে ছাই হলো, সঙ্গে পুড়ে গেল দরকারি কাগজপত্র। ওই এলাকার বাসিন্দা আজিনুর হকের শোয়ার ঘরের ভেতরে থাকা বিছানা, আসবাবপত্র এবং আরো বেশ কিছু ঘর সাজানোর দামি জিনিসপত্র আগুনে পুড়ে যায়। শুধু ঘরে থাকা বাইকটিকে উদ্ধার করা সম্ভব হয়েছে বলে জানা গিয়েছে। আজিনুর হক জানান, ভোর 3:45 নাগাদ আমার ভাই কাজে যাওয়ার জন্য মোবাইলে অ্যালার্ম দিয়ে রাখে। আর সে সময় ছোট ভাই আমাদের ঘরের ভেতর থেকে ধোঁয়া দেখে চিৎকার চেঁচামেচি শুরু করে। গ্রামবাসীদের সহযোগিতায় জল ঢেলে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসা সম্ভব হয়েছে। ঘরের মধ্যে কোনো দুষ্কৃতী আগুন ধরিয়ে দিয়েছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। প্রায় 2 লক্ষাধিক টাকার সামগ্রী আগুনে জ্বলে ভস্মীভূত হয়ে গেল। ঘটনার কথা জানানো হয় ক্রান্তি পুলিশ ফাঁড়িতে। পুলিশ এসে পুরো ঘটনা তদন্ত করে গেছেন বলে আজিনুর বাবু জানান। এদিনের এই ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় ওই এলাকায়। 4:45টার দিকে আমার ভাই জেগে উঠে ও কাজের জন্য যাওয়ার জন্য ওই মোবাইলে অ্যালার্ম দিয়ে রাখে। তো অ্যালার্ম দিয়ে রাখে ওই জন্য টের পেয়ে ও উঠে ও কাজে যাবে বলে ও গাড়ি বের করার তৎক্ষণাৎ দেখতে পাই গেলে আমার ঘর থেকে আগুন উঠছে। তখন ও চিল্লাহাল্লা করে বলছিল সবাইকে, গ্রামবাসীকে সবাইকে বললো, ভাইয়া দাদা তোমার ঘরে আগুন। এই বলার সাথে আমরা টের পাই, তৎক্ষণাৎ আমরা দরজা খুলে এসে আমরা দরজা খুলে দেখি গেলে সব আমাদের পুড়ে ছাই। তারপর আমরা কি করি, আমরা বুঝানোর চেষ্টা করি। আমাদের কল রয়েছে, কল থেকে আমরা জল নিচ্ছি আর আগুনটাকে আমরা নিভাইলাম কোনো রকম। কি মনে করছেন কিভাবে অগ্নিকাণ্ড এই ঘটনাটা? এটা তো মানুষ এটা লাগিয়ে দিয়েছে, দুষ্কৃতীরা এসে লাগিয়ে দিয়েছে, এটাই আমাদের ধারণা। কোনো সেরকম সরঞ্জাম পেয়েছেন নাকি? না, এরকম তো পাওয়া গেল না। পুলিশ এসেছিলেন? হ্যাঁ, পুলিশ এসেছিলেন, ওনারা তদন্ত করে গেছেন? হ্যাঁ, তদন্ত করে গেল। কত টাকার আপনার সামগ্রী জ্বলে? এখানে কমের পক্ষে 2 লাখ টাকার জিনিস হবে। আচ্ছা, হ্যাঁ। এটা কি শোয়ার রুম ছিল আপনাদের? হ্যাঁ, আমাদের শোয়ার রুম ছিল। শোয়ার রুম ছিল, এখন আমরা অন্য ঘরে থাকি। এইখানে স্টোর রুম এখন বানিয়েছি আমরা। এটাতে স্টোর রুমে আমরা স্টক কিছু জিনিস রেখেছি। এই জিনিসগুলো সবগুলো আমাদের শেষ। মানে মূলত কি কি জিনিস এরকম ছিল যেগুলো জ্বলে গেছে? খাট ছিল, তারপর গাড়ির টায়ার ছিল, তারপর গাড়ির সিট ছিল, আর বিভিন্ন ধরনের খেলনা যেমন সাইকেল, এগুলো সবগুলাই এক সাইড করে রাখানো ছিল। সেই জায়গাটার নাম কি? এটা ঝাড়মাঝ গ্রাম, মহুয়াতলা। আপনার নাম? আমার নাম আজিনুর ইসলাম। সহায়ক মূল্যে রাজ্য সরকারের কাছে ধান বিক্রি শুরু করেছেন জলপাইগুড়ি সদর ব্লকের কৃষকেরা। আজ জলপাইগুড়ি সদর ব্লকের চরকডাঙ্গিতে এই ধান বিক্রয় ক্যাম্পটি অনুষ্ঠিত হয়।
এদিন কুইন্টাল প্রতি 2300 টাকা করে ধান বিক্রি করেছেন কৃষকেরা বলে জানা গিয়েছে। সংশ্লিষ্ট সমিতির তরফে জানানো হলো, সরকারের কাছে ধান বিক্রির কিছু নিয়ম পদ্ধতি রয়েছে। প্রথমে অনলাইনে বুক করে সমিতিগুলির সাথে যোগাযোগ করা হয়। সরকারি নিয়ম অনুযায়ী ক্যাম্পগুলি অনুষ্ঠিত হয়। ক্যাম্পে কৃষকেরা ধান নিয়ে আসেন। কৃষকদের পাশাপাশি সমিতিগুলির তরফে পিও ও ডিওরা ক্যাম্পে উপস্থিত থাকেন। সপ্তাহে 2-3টি এ ধরনের ক্যাম্প অনুষ্ঠিত হয়ে থাকে বলে এদিন সংশ্লিষ্ট সমিতির তরফে জানান সাধন চন্দ্র রায়। এটা হচ্ছে চরকডাঙ্গি মাঠ, সরকারি সহায়ক মূল্যে ধান ক্রয় হচ্ছে এখানে। এর নিয়ম কি রয়েছে? নিয়মটা হচ্ছে এটা অনলাইনে বুক করতে হয়। অনলাইনে বুক করে নিয়ে যেই সমিতির নামে বুক করবে সেই সমিতির সঙ্গে ওরা যোগাযোগ করে, চাষিরা যোগাযোগ করে নেয়। আর ওদেরকে বলে দেওয়া হয় যে আপনারা নির্দিষ্ট এই সময় ধানটা নিয়ে আসবেন। তারপরে মিল গাড়ি পাঠায়, মিলের লোক আসে, ওদের সামনে ধানটা কাটা করে গাড়িতে লোড করে দেওয়া হয়। এটা আজকে নিচ্ছি নাগপাড়া এক্সপ্রেস আছে এখানে, আর 19 ফুট সময় কিছু চলছে। এখন 3টা পর্যন্ত যা ধান আসবে সব তুলে নিতে হবে। দামটা কেমন রয়েছে? কি দামটা হচ্ছে 2300 টাকা প্রতি কুইন্টাল। না, এটা হচ্ছে ইসিএসসি অফিস থেকে ক্যামেরাটা তালিকা তৈরি করে দেয় যে কবে কবে ক্যাম্প এখানে হবে। ওই তালিকা অনুসারে ক্যাম্পটা হয়। সপ্তাহে কদিন বা মাসে কদিন কি রয়েছে? সপ্তাহে মোটামুটি 2-3টা ক্যাম্প পরে আর কি, একই জায়গায়। তারপর বাকিগুলো না, একই জায়গায় বলতে ভুল, মানে চরডাঙ্গি এলাকার মধ্যে আর কি। যে আজকে এখানে পাশের দুলুয়াপাড়া আছে, দুলুয়াপাড়া হতে পারে, এখানে চড়াইমারিতে হইতে পারে। হ্যাঁ, এইভাবে হয় আর কি। সমিতির যে যারা পিও ডিও ওরা থাকে, মিলের রিপ্রেজেন্টেটিভ থাকে, চাষিরা তো থাকবেই। আপনার নাম পরিচয়টা একটু? আমার নাম সাধন চন্দ্র রায়। কি দায়িত্বে আছেন আপনি? ম্যানেজার 19 ফুট। জলপাইগুড়ি বিবেকানন্দ যোগ সোসাইটির প্রতিষ্ঠা দিবস উপলক্ষে নানা রকম অনুষ্ঠানের আয়োজন করা হলো জলপাইগুড়ি রাজবাড়ি সংলগ্ন পার্কে। বিবেকানন্দ যুব সোসাইটির ৫ম প্রতিষ্ঠা দিবসে নানা অনুষ্ঠানে মাতল যোগ প্রেমীরা। প্রথমে শহর পরিক্রমা করে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ আরম্ভ হয়। মরতে হলে একসাথে মরবো, বাঁচতে হলে একসাথে বাঁচবো, এই ভাবনাকে সামনে রেখে বর্তমান সমাজে বার্তা দিলেন সোসাইটির সদস্যরা। 2021 সালে করোনার সময় শুরু হয়েছিল যোগ সোসাইটির পথ চলা। মেডিসিনকে দূরে সরিয়ে শরীর চর্চায় সতেজ শরীর গড়তে মূল লক্ষ্য বলে দাবি করেন যোগ প্রশিক্ষক বিনয় কুমার দাস। সেই সময়টাতে যখন একটা অস্পৃশ্যতা বিরাজ করছিল, মানে করোনার একটা সময় ছিল, কেউ কারো পাশে দাঁড়াতো না, তখন এই যোগা সোসাইটি মানে তৈরি হয় যে আমরা সবাই একত্রিত ভাবে এই পৃথিবীতে আছি, যদি মরতে হয় সব একসাথে মরবো, বাঁচতে হলে একসাথে বাঁচবো। এই বাঁচার উজ্জীবনার মানে মানসিকতা নিয়ে আমরা এগিয়ে চলেছি। আজ তার ৫ম বর্ষপূর্তি। এখানে সামিল হয়েছে এই আমাদের আশেপাশে জলপাইগুড়িতে ছড়িয়ে পড়েছে বিভিন্ন জায়গায়, যেরকম নেতাজি যোগা সেন্টার, পিলখানাতে একটা হয়, ভানুভক্ত কমিউনিটি হলে মানে জলপাইগুড়িতে, তারপরে বিভিন্ন জায়গায় ধীরে ধীরে এখান থেকে আরো যোগা সোসাইটি গুলো ছড়িয়ে পড়ছে জলপাইগুড়িতে প্রয়োজনীয়তা বোধ করে। এই যে প্রয়োজনীয়তা বোধ মানুষের মধ্যে আসছে যে শরীর চর্চাটা করা উচিত প্রতিটি মানুষের, এই ভাবনাটা জলপাইগুড়ি বিবেকানন্দ যোগা সোসাইটি ধীরে ধীরে ছড়িয়ে দিচ্ছে। মানে একদিন চারা দিবেন মানুষের বার্তা কে দেবেন আপনারা বর্তমান সমাজে দাঁড়িয়ে প্রতিটি মানুষের কাছে এই বার্তা পৌঁছে দিতে চাই যে মেডিসিন নামক জায়গাটিকে আমরা মুছে দিতে চাই। সেই মেডিসিন ডাক্তার সেই জায়গাটাতে মানে যত কম যায় ততই ভালো। তার জন্য নিজস্ব প্রয়াসে যেন প্রতিটা মানুষ নিজের শরীর চর্চাটা করে চলে এবং তার পরিবারকে রক্ষা করে, তাতে অর্থের দিক থেকে সে হচ্ছে অনেকটা বেঁচে যাচ্ছে এবং শরীরটা সুস্থ থাকলে মন অনেক মানে আনন্দিত থাকবে, এটাই আশা। আমি বিমল কুমার দাস, জলপাইগুড়ি যোগা সোসাইটির, আমাদের বিবেকানন্দ যোগা সোসাইটির প্রশিক্ষক। এক অভিনব পিকনিক চোখে পড়ল ক্রান্তি ব্লকের চেল নদীর ধারে। ক্রান্তি ব্লকের চেল নদীর পারে জানুয়ারি মাস আসতেই পিকনিকের হিড়িক পড়ে যায়। পাশে নদীর তীরে ছোট ছোট শিশু গাছ, আর সেখানে পিকনিক প্রেমীরা পিকনিক করতে আসেন। পিকনিকের আমেজে ছোট শিশু থেকে শুরু করে বয়স্ক সকলেই পিকনিকের আনন্দে মাতোয়ারা। এদিন এই পিকনিক স্পটে অনেকে এসেছিলেন, কিন্তু সবাইকে উপেক্ষা করে এক অভিনব পিকনিক চোখে পড়ল।
স্বদেশ নির্মাণ ইনস্টিটিউট এবং ব্রাইট ফ্রি টিউশন সেন্টারের যৌথ উদ্যোগে সমাজের বিশিষ্ট গুণীজন এবং ছাত্রছাত্রীদের নিয়ে এক পিকনিক আয়োজিত হয়। এদিনের এই পিকনিকে বিশিষ্ট গুণীজনদের স্বদেশ নির্মাণ ইনস্টিটিউটের পক্ষ থেকে স্মারক সম্মানের মাধ্যমে সম্মানিত করা হয়। এছাড়াও প্রান্তিক পুলিশ ফাঁড়ির এএসআই হেমন্ত রায় ও পুলিশকর্মী রফিকুল ইসলাম এই পিকনিকে ভাওয়াইয়া গানে পিকনিকে মাতোয়ারা করে তোলেন। এএসআই হেমন্ত রায়ের উদ্যোগে ছাত্রছাত্রীদের খাতা ও কলম বিতরণ করা হয়। ব্রাইট ফ্রি টিউশন সেন্টারের ছাত্রছাত্রীরা পিকনিকে আসেন আনন্দে মাততে এবং তারা যেমন আনন্দে মেতে ওঠেন তার পাশাপাশি বিনা পয়সায় খাতা কলম পেয়ে খুবই আনন্দিত হয়। এই বিষয়ে বিশিষ্ট সমাজসেবী তথা পদ্মশ্রী করিমুল হক জানালেন, সমাজসেবী নূর নবিউল ইসলাম সমাজের বিভিন্ন মানুষের উপকার করে থাকেন এবং ব্রাইট ফ্রি টিউশন সেন্টারে বিনা পয়সায় দুস্থ ছাত্রছাত্রীদের পাঠদানের ব্যবস্থা করেন। পাশাপাশি মানব সেবায় নূর নবী ইসলামের ভূয়সী প্রশংসা করলেন তিনি। এই বিষয়ে ব্রাইট ফ্রি টিউশন সেন্টারের সম্পাদক তথা আজকের আয়োজক নূর নবিউল ইসলাম জানালেন, ছাত্রছাত্রীদের পিকনিকের পাশাপাশি এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গেরা সমাজের বিভিন্নভাবে কাজ করে মানুষের পাশে থাকেন সেই সকল বিশিষ্ট ব্যক্তিবর্গদের স্বদেশ নির্মাণ ইনস্টিটিউটের পক্ষ থেকে 2024-25 ডুয়ার্স রত্ন সম্মানে সম্মানিত করতে পেরে আমাদের ইনস্টিটিউটের পক্ষ থেকে গর্বিত বোধ করছি এবং আগামী দিনে মানব সেবায় এগিয়ে আসতে সকলকে আহ্বান জানাচ্ছি। এই দিনের এই অনুষ্ঠানে পদ্মশ্রী করিমুল হক, ক্রান্তি পঞ্চায়েত সমিতির সভাপতি পঞ্চানন রায়, রাজাডাঙ্গা প্রধান সঞ্জয় ওরাও, উপপ্রধান মিন্টু রায়, বিশিষ্ট সমাজসেবী মহাদেব রায়, সমাজসেবী শাকিল হোসেন, পঞ্চায়েত সদস্য সুলতান আলী, শিক্ষক আসিকুল হক, সমাজসেবী এমটি বাদল, সোশ্যাল মিডিয়ার বিভিন্ন সাংবাদিক প্রমুখ উপস্থিত ছিলেন। ছোট ছোট ছাত্রছাত্রী পিকনিকের পাশাপাশি বিশিষ্ট ব্যক্তিদের সম্মানিত করার অনুষ্ঠানকে কেন্দ্র করে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়। স্বদেশ নির্মাণ ইনস্টিটিউট ট্রাস্টের পক্ষ হইতে আমাদের প্রতি বছরে এইভাবে হচ্ছে পিকনিক অনুষ্ঠান এবং আমরা হচ্ছে অ্যাওয়ার্ড প্রোগ্রাম করে থাকি। আজকে আমাদের এই অনুষ্ঠানে বিভিন্ন জায়গার যারা সমাজসেবিকা এবং সমাজসেবী তারা সকলেই মিলে আমাদের সহযোগিতা করেছেন। কেউ চাল ডাল, কেউ সবজি, কেউ মাংস দিয়ে সহযোগিতা করেছেন। আমরা যেন এভাবে হচ্ছে প্রতি বছরেই এই আমাদের ফ্রি টিউশন সেন্টারের পক্ষ থেকে আমরা যেন অনুষ্ঠানটি করতে পারি, এই জন্য সবাই আমাদের হচ্ছে পাশে থাকবেন। আমার নাম মোহাম্মদ নূর নবিউল ইসলাম, ক্রান্তি থেকে। আমাদের আজকে হচ্ছে প্রায় 150 জন ছাত্রছাত্রী এবং 40 জনের মতো আমাদের অতিথি রয়েছেন। আমাদের এখানে উপস্থিত হয়েছেন ব্লক প্রেসিডেন্ট মহাদেব রায় এবং উপস্থিত হয়েছেন পঞ্চায়েত সুলতান আলী মহাশয়, উপস্থিত হয়েছে রাজাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের প্রধান সঞ্জয় উরাও এবং উপস্থিত হয়েছেন আমাদের উপপ্রধান মিন্টু রায় সহ বেশ কয়েকজন আমাদের হচ্ছে গুণীমান্য সমাজসেবামূলক কাজ করেন যারা, তারা উপস্থিত হয়েছেন। আমার নাম মোহাম্মদ নূর নবিউল ইসলাম। যেখানে আমাদের কাঁঠালগুড়িতে রাজাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের নূর নবিউল আলম ভাই দীর্ঘদিন ধরে ব্রাইট ফিউচার নামে একটা কোচিং সেন্টার চালাচ্ছে এবং সম্পূর্ণ বিনামূল্যে, এবং সেই ভালো একটা উদ্যোগ গ্রহণ করছে যে এই সমস্ত ছেলে মেয়েদের বিনা পয়সায় শিক্ষার সাথে সাথে সাংস্কৃতিক জগতের এবং পরিবেশের সাথে মান্যতা রেখে আজকে যে পিকনিকটা করা হয়েছে তাতে ছেলে মেয়েদের কোনো কন্ট্রিবিউশন নেই, টোটালটাই সে নিজের দায়িত্বে করেছে। তো এইরকম সদ উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই এবং আরও অনেক ইনস্টিটিউট এইরকম চলুক এবং আমাদের ছেলে মেয়েরা সুশিক্ষায় শিক্ষিত হোক এবং সামাজিক যে জায়গাগুলো আছে সেটাতেও তারা যুক্ত হোক। কাজের মনোমতা বাড়ায়। আজকে আমাদের রাজাডাঙ্গা চেরনাদির পিকনিক স্পটে जो ওদের ডুয়ার্স ফিউচার যে আসে সে সংস্থা থেকে অনেক গরিব বাচ্চাদের নৈপুণ পড়াশোনা করায় এবং বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে হেল্প করে ছেলেরা, আমি জানি। তো আমাদের গ্রামেরই ছেলে, আমি চাই এই ছেলেরা মানবতার দিক থেকে মানুষের কাছে যাও, পোষায় মানুষের পাশে দাঁড়াও, যারা হয়তো পড়াশোনা করতে পারতেছে না তাদের পাশে দাঁড়িয়ে তারা শিক্ষার হাতটা বাড়ায় নেয়। তো আজকে এই ডুয়ার্স রত্ন আমাকে পুরস্কৃত করছে। সবথেকে বড় জিনিস এই পুরস্কারটা হলো আমার যে কাজের একটা হিউম্যানিটি পাওয়ার, সেটা পাওয়ার একটা তাগত দিল এবং শক্তি দিল যে আমি মনে হয় ভালো কাজটা করতেছি, তার জন্য আমাকে একটা অ্যাওয়ার্ড দিল। সেই রূপে অনেক সমাজসেবীকে এখানে অ্যাওয়ার্ড দিয়েছে। আমি বলবো সবাই যেন ভ্রাতৃত্ববোধের মধ্যে থাকি, আমাদের মধ্যে যেন হিংসা কেন না হয়, যে যেভাবে পারে সেইভাবে যেন সমাজের কাজগুলো করে, আমাদের মধ্যে যেন বাদ অনুবাদ না হয়, সবাই মানে ভ্রাতৃত্ববোধের কাজে কাজ মিলিয়ে যেন সমাজ থেকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি, এটাই আমার বক্তব্য। জলপাইগুড়ি পৌরসভার 25 নম্বর ওয়ার্ডে অনুষ্ঠিত হলো ক্রীড়া প্রতিযোগিতা।
রবিবার ওয়ার্ড উৎসব উপলক্ষে সকাল থেকে এই ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ছোট থেকে বড় প্রায় সব বয়সের প্রতিযোগীরা খেলায় অংশগ্রহণ করে বলে জানা গিয়েছে। এদিন সারাক্ষণের জন্য একটি অ্যাম্বুলেন্স মাঠের পাশে রাখা ছিল। এবারের অনুষ্ঠান দ্বিতীয় বর্ষে পদার্পণ করল বলে জানান ওয়ার্ডের কাউন্সিলর পৌশালী দাস। ওয়ার্ডের সাফাই কর্মী থেকে শুরু করে ঝাড়ুদারদের এদিন সংবর্ধনা দেওয়া হয়। আগামী দিনে আরো বড় করে অনুষ্ঠান করার পরিকল্পনা রয়েছে বলে তিনি জানান। আমাদের 2025 পৌর ওয়ার্ড উৎসব আমাদের 25 নম্বর ওয়ার্ডে আজকে আমরা একটা বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো। এখানে আমাদের সকাল থেকে প্রায় সকাল 9টা থেকে খেলা শুরু হয়েছে। বিভিন্ন রকম প্রতিযোগিতা, ছোট প্রায় একদম 1 বছর বয়স থেকে শুরু করে 60 বছর বয়স পর্যন্ত বিভিন্ন রকম প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। খুব সুন্দর এবং সুষ্ঠুভাবে পালন করা হলো। আজকাল ডিজিটাল যুগে মানুষের তো মাঠের সাথে সম্পর্কটা একেবারে চলে গিয়েছে, তো সেই জন্য মানুষকে মাঠমুখী করতে, বাচ্চাদের মাঠমুখী করতে একটু আমাদের একটা ছোট্ট প্রয়াস, সেটা সফল হবে। যারা আমাদের হচ্ছে সমাজের স্তম্ভ, আমাদের সমাজের নোংরা আবর্জনা পরিষ্কার করে সকাল থেকে যারা পরিষেবা দিয়ে থাকে, যাদের জন্য আমরা একটা সুন্দর সুস্থ পরিবেশ পাই, শান্তি নিঃশ্বাস নিতে পারি, সেই সব ওয়ার্ড কর্মী ঝাড়ুদার থেকে শুরু করে ড্রেন ওয়ার্কার, তাদেরকে আমাদের ওয়ার্ডে আজ সংবর্ধিত করা হলো। প্রথম, দ্বিতীয়, তৃতীয়, এইভাবে তারা আমাদের এবং আমরা আজকে ওয়ার্ডের থেকে তাদেরকে একটি মেমেন্টো, ফুলের তোড়া, মিষ্টির প্যাকেট, উত্তরীয় দিয়ে ছোট্ট উপহার দিয়ে তাদেরকে আমরা সংবর্ধিত করলাম। এবং আগামী দিনে আমরা চাবো আরও যাতে আমরা আরও অন্যান্য আমরা যারা ওয়ার্ড কর্মী আছেন তাদেরকেও আমরা পরিষেবা, আমাদের পানীয় জলের পরিষেবা থেকে শুরু করে অ্যাম্বুলেন্স পরিষেবা, সমস্ত রকম পরিষেবা এখানে ছিল। সুন্দর সুষ্ঠুভাবে সারাদিন বাচ্চারা খেলেছে, বাচ্চা থেকে বড় সবাই খেলেছে, তারা আনন্দ উপভোগ করেছে। আশা করি অবশ্যই আমরা, এটা আমাদের দ্বিতীয় বছর, আমাদের দ্বিতীয় বছরের প্রোগ্রাম এটা আজকে আমাদের হলো। আগামী বছর আবারও আমরা চাইবো এই উৎসাহ উদ্দীপনা আরো বেশি করে যেন আবার ফিরে আসি আমরা। এবার নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সঙ্গে থাকুন, ফিরে আসছি একটু পরে। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। এবারে আবহাওয়ার খবর। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী সোমবার দিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 24.4 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল 11.0 ডিগ্রি সেলসিয়াস। শেষ করবার আগে আজকের বিশেষ বিশেষ সংবাদ আরো একবার। এনজিপি থানা প্রাঙ্গণে রেলের কোয়ার্টারে এনজিওর আড়ালে চলছিল খাটাল ব্যবসা। সংবাদ মাধ্যমের থেকে খোঁজ খবর নিতেই উধাও এনজিও লাগানো বোর্ড। সহায়ক মূল্যে রাজ্য সরকারের কাছে ধান বিক্রি শুরু করলেন জলপাইগুড়ি সদর ব্লকের কৃষকেরা। আজ সদর ব্লকের চরকডাঙ্গিতে ধান বিক্রয়ের এই ক্যাম্প অনুষ্ঠিত হলো। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। নমস্কার।